ইরান আর ইসরায়েল এই দুই দেশের মধ্যে একটা অদ্ভুত যুদ্ধ চলছে। এটাকে বলা হয় ছায়াযুদ্ধ। মানে ওরা কিন্তু সরাসরি একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে না, বরং পর্দার আড়ালে থেকে চলছে গোপন অভিযান আর পাল্টাপাল্টি হামলা। চলুন আজকের আলোচনায় এই অদৃশ্য লড়াইয়ের গভীরে যাওয়া যাক। এই লড়াইয়ের একটা বড় বৈশিষ্ট্য হল সবকিছু হয় খুব হঠাৎ আর নাটকীয়ভাবে। যেমন ধরুন, একদিন হঠাৎ খবর এলো যে গভীর সমুদ্রে ইরানের একটা যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। ব্যাস, এক মুহূর্তে উত্তেজনা একেবারে তুঙ্গে। আর হামলা হলে তার প্রতিশোধও আসে খুব তাড়াতাড়ি। আর সেই প্রতিশোধের লক্ষ্যবস্তু হয় খুবই গুরুত্বপূর্ণ কোনো সামরিক স্থাপনা। যেমনটা এখানে দেখা যাচ্ছে, একটা বিশাল র্যাডার সিস্টেম যা কিনা একটা দেশের চোখ আর কানের মতো কাজ করে। কিন্তু আসল প্রশ্নটা হল, এই যে সংঘাতটা চলছে, এটা আসলে কোন দিকে গড়াচ্ছে? বর্তমান পরিস্থিতিটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, দেখতে হবে এর শুরুটা কোথায়। সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা এই দীর্ঘদিনের চাপা উত্তেজনাকে একটা বিপজ্জনক, প্রায় প্রকাশ্য যুদ্ধের পর্যায়ে নিয়ে এসেছে। দেখুন, শ্রীলঙ্কার উপকূলে একটা ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হলো, যেখানে প্রায় ৭০০ জন নাবিক মারা যান। ওদিকে তেহরানেও চলছে একের পর এক বিমান হামলা। উদ্দেশ্য একটাই, ইরানের সামরিক আর রাজনৈতিক নেতৃত্বকে পুরোপুরি দুর্বল করে দেওয়া। এমনকি কিছু সূত্র থেকে এমনও দাবি করা হচ্ছে যে এই হামলাগুলোতে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হয়েছেন। যদিও এটা একটা বিশাল দাবি, তবে এটা এই সংঘাতের তীব্রতা বোঝানোর জন্য যথেষ্ট। ইরানও কিন্তু বসে থাকেনি। এর জবাবে তারা যা করল তা ছিল আমেরিকার জন্য একটা বিশাল ধাক্কা। কাতারে আমেরিকার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাডার সিস্টেম ছিল, যেটা পুরো মধ্যপ্রাচ্যে তাদের চোখ আর কান হিসেবে কাজ করত। ইরান ৬৫টা মিসাইল আর ১২টা ড্রোন দিয়ে একযোগে হামলা চালিয়ে সেই বিলিয়ন ডলারের সিস্টেমটাকেই ধ্বংস করে দেয়। তবে এই শত্রুতা কিন্তু আজকের নয়, এর শেকড় আসলে অনেক গভীরে। কয়েক দশক পুরনো ইতিহাস আর দুই দেশের ভিন্ন ভিন্ন আদর্শের মধ্যে লুকিয়ে আছে। ব্যাপারটা হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা যখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর, যেমন সৌদি আরব বা আরব আমিরাতে নিরাপত্তার ভার নেয়, ঠিক তখনই ইরান একটা ভিন্ন পথ বেছে নেয়। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর তারা নিজেদের সম্পদের ওপর বিদেশি নিয়ন্ত্রণ রুখতে একেবারে বদ্ধপরিকর ছিল। আর এই ভিন্ন পথই আজকের এই গভীর প্রতিদ্বন্দ্বিতার জন্ম দিয়েছে। আর এই দ্বন্দ্বের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে ইরানের পারমাণবিক কর্মসূচি। ইরান সবসময় বলে আসছে তাদের এই কর্মসূচি শান্তপূর্ণ কাজের জন্য, কিন্তু ইসরায়েল এটাকে নিজেদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করে। তাদের ভয়, ইরান পারমাণবিক শক্তিধর হয়ে গেলে পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যই নষ্ট হয়ে যাবে। এবার আসা যাক এমন একটা যুদ্ধক্ষেত্রে যেখানে লড়াইটা সৈন্য দিয়ে হয় না। এখানে যুদ্ধ হয় ডেটা, অ্যালগরিদম আর অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে। শোনা যায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ নাকি এক অভিনব কৌশল নিয়েছে। তারা ইরানের শহরের ট্রাফিক ক্যামেরা হ্যাক করে সে দেশের বড় বড় কর্মকর্তাদের দৈনন্দিন জীবনের উপর নজর রাখছে। এরপর সেই সব তথ্য বিশ্লেষণ করে তাদের জীবনযাত্রার একটা নিখুঁত প্যাটার্ন তৈরি করছে, আর ঠিক সেই প্যাটার্নকে কাজে লাগিয়ে নিখুঁত হামলা চালাচ্ছে। এই সংঘাতের কিন্তু একটা বিশাল অর্থনৈতিক দিকও আছে, আর এর কেন্দ্রে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সামুদ্রিক পথ। এই পথটির নাম হরমুজ প্রণালী। এটা পারস্য উপসাগরকে খোলা সমুদ্রের সাথে যুক্ত করে। দেখতে হয়তো খুব বড় নয়, মাত্র ৩৩ থেকে ৫০ কিলোমিটার চওড়া, কিন্তু বিশ্ব অর্থনীতির জন্য এর গুরুত্ব অপরিসীম। আচ্ছা, এই প্রণালীটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ? শুনলে অবাক হতে হয়। সারা পৃথিবীতে প্রতিদিন যে পরিমাণ তেল সরবরাহ হয় তার প্রায় ২০%, মানে ৫ ভাগের ১ ভাগ, এই ছোট্ট একটা পথ দিয়ে যায়। ভাবা যায়? শুধু তাই না, সৌদি আরব, ইরাক, আরব আমিরাত, কুয়েত, কাতার, এমনকি ইরান নিজেও তাদের তেল বিশ্ববাজারে পাঠাতে এই একটা পথের ওপরই নির্ভরশীল। আর এই কারণে যখনই ইরানের ওপর সামরিক চাপ বাড়ে, তারাই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। তারা পরিষ্কার বলে দিয়েছে, এই পথ দিয়ে কোনো জাহাজ যাওয়ার চেষ্টা করলেই হামলা করা হবে। আর এমনটা হলে বিশ্ববাজারে তেলের দামে আগুন লেগে যাবে। আর এই পথ যদি সত্যি সত্যি বন্ধ হয়ে যায়, তাহলে চীন বা ভারতের মতো বড় বড় তেল আমদানিকারক দেশগুলোর অর্থনীতিতে একটা বিশাল ধাক্কা লাগবে। সুতরাং এটা এখন পরিষ্কার যে এই লড়াইটা শুধু দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এর সাথে জড়িয়ে আছে ক্ষমতা, তেল আর পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ। আসলে এটা শুধু দুটো দেশের যুদ্ধ নয়, এটা হলো আঞ্চলিক আধিপত্য দখলের লড়াই, তেলের মতো মূল্যবান সম্পদের উপর নিয়ন্ত্রণের লড়াই, আর সবশেষে মধ্যপ্রাচ্যের চূড়ান্ত ক্ষমতার লড়াই। তো সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ জটিল। একটা আঞ্চলিক সংঘাত, কিন্তু তার আঁচ লাগছে সারা বিশ্বে। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো,
এই যে সংঘাতটা ধীরে ধীরে একটা বৈশ্বিক সংকটের চেহারা নিচ্ছে, বিশ্ব কি আদৌ এটাকে সামাল দিতে পারবে?